হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। প্রত্যেক দিনের ন্যায় আমি আজকেও তোমাদের কাছে চলে এসেছি। যারা যারা ফুড এসআইর এক্সাম দিচ্ছ বা দিতে যাবে তাদের জন্য প্রস্তুতি হিসেবে, শেষ পর্বে প্রস্তুতি হিসেবে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে রাখবো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের একটা সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, যেখান থেকে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে দেখো, তাহলে কিন্তু সেখানে তোমরা যে এক্সাম, আপকামিং এক্সামের জন্য তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে বা তোমাদের এরকম প্রচুর কমন আসবে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে আমি বেছে বেছে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে তোমাদের সামনে রেখেছি, সেগুলো তোমাদের সলভ করাবো এবং তার বিষয়ে দু একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং ফুড এসআইর এক্সাম আর কটা দিনই মাত্র বাকি আছে, তো এই শেষ সপ্তাহের জন্য তোমরা যাতে ভালো করে রিভিশন করতে পারো, ভালো করে প্র্যাকটিস করতে পারো, তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই নোট স্টাডিকে ফলো করতে হবে। অবশ্যই দেখতে হবে প্রত্যেক দিনের যে আপডেটগুলো যাচ্ছে, সন্ধ্যে 6:30টার সময় যে লাইভ ক্লাস থাকছে সেখানে অবশ্যই তোমাদের ফলো রাখতে হবে, থেকে তোমাদের ক্লাসটা করতে হবে। প্লাস রাত 10টায় যে আপডেটটা যাচ্ছে সেটাতেও কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। সার্কের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের ফুল ফর্মটা কি? প্রথমে আমরা জেনে রাখি সার্কের ফুল ফর্মটা কি। কি আছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, তো এই সার্কের যে সদর দপ্তর কোথায়, তিনটে অপশন, ঢাকা, নেপাল নাকি দিল্লি। মানে নেপালের রাজধানী কাঠমান্ডু, ঢাকা না দিল্লি। সঠিক উত্তর কোনটা হবে? সেকেন্ড অপশনটা, কাঠমান্ডু নেপাল, যেখানে কিন্তু সার্কের সদর দপ্তর রয়েছে। এবার সার্কটা কি? সার্ক বলতে আমরা যদি বুঝি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটা একটা আঞ্চলিক সংগঠন। আঞ্চলিক সংগঠন, সেই আঞ্চলিক সংগঠনটা কটা দেশ নিয়ে গঠিত? টোটাল 8টা দেশ নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠনটা। ঠিক আছে, টোটাল 8টা দেশ নিয়ে গঠিত। এবং কোথাকার দেশগুলো সংযুক্ত হয়েছে বা কোন দেশের বা কোন অংশের দেশগুলোকে নিয়ে এই সার্ক গঠিত হয়েছে যদি বলি, এশিয়ার কিন্তু 8টা আঞ্চলিক দেশ বা 8টা আঞ্চলিক সংগঠন মিলে কিন্তু একটা সংগঠন তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে সার্ক, যার সদর দপ্তর কাঠমান্ডু বা নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আইএমএফ এর সদর দপ্তর কোথায় রয়েছে? যেটা কিনা আমরা বলছি কি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তাই তো? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় রয়েছে বলো? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি না লন্ডন? আইএমএফ এর সদর দপ্তর কিন্তু সেকেন্ড অপশনটা সঠিক উত্তর হবে, ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? আইএমএফ যেটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1944 কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলটা প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ওপিইসি এর ফুল ফর্ম কি? আর ওপিইসি সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, জেনেভা না লন্ডন? কোথায় অবস্থিত হবে ওপিইসি? ওপিইসির ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। বুঝতে পারলে? এক্সপোর্টিং কান্ট্রিজ মানে একটা কথা বোঝো, যেখানে যে দেশগুলো পেট্রোলিয়াম রপ্তানি করছে, এই রকম কয়েকটা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছে যে সংস্থা, সেটাকে বলা হচ্ছে ওপিইসি বা ওপেক। সেই ওপেকের সদর দপ্তর কোথায় রয়েছে? বর্তমান সদর দপ্তর কিন্তু ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু বর্তমান সদর দপ্তর রয়েছে। পূর্বে কোথায় ছিল? পূর্বে কিন্তু জেনেভাতে ছিল। ঠিক আছে, পূর্বে জেনেভাতে ছিল, বর্তমান সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। ওপিইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ কবে প্রতিষ্ঠিত হয়? 1960s এ।
ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? 1860, 62 না 1863? রেড ক্রস, রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে কিন্তু 1863। সঠিক উত্তরটা হবে রেড ক্রস হচ্ছে 1863 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু একটা আন্তর্জাতিক মানবিক আন্দোলন বলা যেতে পারে এই রেড ক্রস, ঠিক আছে? আন্তর্জাতিক যেটা একটা মানবিক আন্দোলন, যেটা কিনা মানুষের স্বাস্থ্যের, মানুষের অর্থনৈতিক ভিত্তি, স্বাস্থ্য, জীবন বিভিন্ন দিককে নিয়ে আলোচনা করে বা বিভিন্ন দিককে নিয়ে পর্যবেক্ষণ করা হয়ে থাকে, বা বিভিন্ন দিকটা উন্নয়নের জন্য যেভাবে আন্দোলন করা হয়ে থাকে সেটাই হচ্ছে আন্তর্জাতিক মানবিক আন্দোলন বা রেড ক্রস নামে পরিচিত, যেটা 1863 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর তার সাথে যেটা বলার আছে, রেড ক্রস এই যে আন্তর্জাতিক মানবিক আন্দোলন, এর যে রেড ক্রসের যে সদর দপ্তর, এটা কোথায় প্রতিষ্ঠিত হয় না সুইজারল্যান্ডের জেনিভায়, ঠিক আছে? সুইজারল্যান্ডের জেনিভায় কিন্তু এই রেড ক্রসটা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটার লেখক কে ছিলেন? শ্রী অরবিন্দ, নেহেরু না আর কে নারায়ণ? ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক ছিলেন হচ্ছে, সঠিক উত্তর হবে আর কে নারায়ণ। এগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও, এই বিষয়ের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু কমন পাবে, তার জন্য নোট ডাউন করে নাও। এই ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটার লেখক কে ছিলেন? আর কে নারায়ণ। নেক্সট প্রশ্ন দেখো, হিন্দুস্তানের তোতা পাখি নামে কে পরিচিত? আমির খসরু, আবুল ফাজল না জয়দেব? তিনটে অপশন রয়েছে, হিন্দুস্তানের তোতা পাখি নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে কিন্তু আমির খসরু, ঠিক আছে? যিনি কিন্তু হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত, কারণ তিনি একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন। যেমন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, তার পাশাপাশি ভালো কবিতা লিখতেন, অর্থাৎ বিশিষ্ট কবি, ঠিক আছে? তো সঙ্গীতজ্ঞ, সঙ্গীতের দিক থেকে বলো, কবির দিক থেকে বলো, ভাষা সাহিত্যের দিক থেকে বলো, সব দিক থেকেই কিন্তু এই আমির খসরু, যিনি কিনা অনবদ্য ভূমিকা পালন করেছিলেন বা একটা ব্যতিক্রমী তার প্রতিভা ছিল, তার যে প্রতিভা ছিল, তিনি সব দিক থেকে একটা ব্যতিক্রমী প্রতিভার নিদর্শন দেখিয়েছেন, যার জন্য কিন্তু তাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়ে থাকে। কেন বলা হয় থাকে না, তার সঙ্গীতের দিক থেকে যেমন একটা তার গুরুত্ব ছিল বা অনবদ্য ভূমিকা ছিল, ঠিক তেমনি তিনি কবিতা বলো, সাহিত্য বলো, ভাষা চর্চা বলো, সেক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রমী প্রতিভা লক্ষ্য করা যায়, তাই জন্য তাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ব্যাঙ্গালোর, দেরাদুন না এলাহাবাদ? ভারতে যে অরণ্য গবেষণা কেন্দ্র, মেনলি যেখানে বিভিন্ন অরণ্য ভূমিকে নিয়ে বা অরণ্য ভূমির প্রকৃতি বলো, সেখানকার মাটির বৈশিষ্ট্য বলো, সেখানকার অরণ্যের যে বিভিন্ন যে উদ্ভিদ প্রজাতি সেইগুলোকে নিয়ে গবেষণা করা হয়ে থাকে, সেই অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে হচ্ছে দেরাদুন। সঠিক উত্তর হবে কি, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে দেরাদুনে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়? প্রত্নতত্ত্বের জনক, যা আর্কিওলজিক্যাল হিস্ট্রি, যা আর্কিওলজিস্ট, সেই আর ফাদার অফ আর্কিওলজিস্ট যদি বলা যায়, বা প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি না আলেকজান্ডার কানিংহাম? কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে কিন্তু আলেকজান্ডার কানিংহাম। তিনি কিন্তু একজন রিসার্চ হিসেবে প্রতিষ্ঠিত, এবং তিনি যে ভারতীয় প্রত্নতত্ত্ব এই যে শুরু হয়েছে, যে ভারতীয় প্রত্নতত্ত্ব বলতে মাটি খুঁড়ে যেখানে বিভিন্ন ঐতিহাসিকরা তাদের ঐতিহাসিক লিপিবদ্ধকরণের মধ্য দিয়ে বা ঐতিহাসিক বিভিন্ন ধরনের মাটি খননের মধ্য দিয়ে যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে তারা ঐতিহাসিক বিবরণকে খুঁজে পান বা ঐতিহাসিক বিবরণকে লিপিবদ্ধ করেন, সেই যে বিষয় বা সেই যে বিদ্যা, সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব। আর সেই প্রত্নতত্ত্ব বিদ্যার জনকই হলেন কিন্তু আলেকজান্ডার কানিংহাম। তাকে প্রত্নতত্ত্ব, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়ে থাকে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, মোগল সম্রাটদের মধ্যে কে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? বাবর, আকবর না অরঙ্গজেব? কে ছিলেন জিন্দা পীর নামে পরিচিত মুঘল সম্রাটদের মধ্যে?
আচ্ছা, মুঘল সাম্রাজ্যে তোমরা জানো যে শেষ সম্রাট তিনি ছিলেন অরঙ্গজেব। ঠিক আছে, বাবর, আকবর, শাহজাহান সবার শেষে তিনি ছিলেন হচ্ছে অরঙ্গজেব। সঠিক উত্তর হবে কি শেষ সম্রাট, মুঘল সম্রাট শেষ সম্রাট অরঙ্গজেব। তিনি কিন্তু জিন্দা পীর নামে পরিচিত ছিলেন এবং তিনি আরেকটা নামে পরিচিত ছিলেন, সেটা হচ্ছে আলমগীর। তিনি কিন্তু আলমগীর উপাধি পেয়েছিলেন বা আলমগীর উপাধিতে পরিচিত ছিলেন অরঙ্গজেব। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেন? সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কুষাণ বংশে, গুপ্ত বংশে না মৌর্য বংশে? কোন বংশে? আচ্ছা, যেখানে ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন হচ্ছে বা প্রচলন করেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্কের আমলে কিন্তু এই স্বর্ণ মুদ্রা প্রচলিত হয় বা স্বর্ণ মুদ্রা তিনি চালু করেন। কনিষ্ক কত খ্রিস্টাব্দে? 127 খ্রিস্টপূর্বাব্দে। 127 খ্রিস্টপূর্বাব্দ সেই সময় কিন্তু ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু হয় কুষাণ বংশের আমলে, কুষাণ বংশেরই শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের আমলে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কোথায় টেলিফোনের তার তৈরি হয়? দার্জিলিং, কলকাতা না রূপনারায়ণপুর? যখন টেলিফোন বা টেলিকমিউনিকেশনের একদম সর্বপ্রথম যদি একটা সংযোগ ব্যবস্থা বলা যায়, সেই টেলিকমিউনিকেশনের মাধ্যম হিসেবে টেলিফোনের তার তৈরি করা হয় কোথায়? সঠিক উত্তর হবে রূপনারায়ণপুর। রূপনারায়ণপুর এমন একটা স্থান যেখানে কিন্তু টেলিফোনের তার প্রথম প্রতিষ্ঠিত হয় বা প্রথম সেখানে তৈরি করা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? জিজিয়া করটা হচ্ছে যেটা হিন্দুদের ওপর করা হয়েছিল বিভিন্ন তীর্থক্ষেত্রে যাবার জন্য কিন্তু তাদের কর দেওয়া হতো। এই জিজিয়া করটা তুলে দিয়েছিলেন কে? বাবর, আকবর না শাহজাহান? সঠিক উত্তর কোনটা হবে? আকবর। তিনি কিন্তু হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। এই জিজিয়া করটা আরোপ করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক কিন্তু এই জিজিয়া করটাকে বসিয়েছিলেন বা আরোপ করেছিলেন, আর আকবর সেটা জিজিয়া করটা তুলে দিয়েছিলেন হিন্দুদের ওপর থেকে। নেক্সট প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা 1781, 83 না 85? আচ্ছা, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় হচ্ছে, সঠিক উত্তর হবে 1781 সালে। ঠিক আছে, কলকাতা মাদ্রাসা কেন প্রতিষ্ঠিত হয়? যেখানে মুসলিম সম্প্রদায়ের জন্য সেখানে আরবি ও ফার্সি উভয় শিক্ষার প্রসারের জন্য তৈরি করা হয় কলকাতা মাদ্রাসা 1781 সালে। কার উদ্যোগে তৈরি করা হয়? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে কিন্তু এই কলকাতা মাদ্রাসা তৈরি করা হয়ে থাকে, যেখানে মুসলিম সম্প্রদায়ের জন্য আরবি বা ফার্সি ভাষা সম্প্রদায় আরবি বা ফার্সি ভাষা শিক্ষার উদ্দেশ্যে। নেক্সট, স্কাই রিভার নামে কোন নদী পরিচিত এখানে? নিচের কোন নদীটা? ব্রহ্মপুত্র, তিস্তা না গোদাবরী? স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? দেখো, সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী কোন স্টেটের ওপর দিয়ে গেছে? যেখানে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমে, আসামের উপর দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র নদ গেছে, সেই অসমের ব্রহ্মপুত্র নদীকে কিন্তু স্কাই রিভার বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ত্রাসের নদী কাকে বলা হয়ে থাকে? ত্রাসের নদী তিস্তা, সুবর্ণরেখা না নর্মদা? ত্রাসের নদী বলা হয়, সঠিক উত্তর হবে এখানে তিস্তা। ঠিক আছে, তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন? তিস্তা আমরা জানি নর্থ বেঙ্গলের একটা নদী, সেখানে যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, তিস্তা নদী যখন সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেখানে কিন্তু এত বৃষ্টির জন্য, প্রবল বৃষ্টির জন্য তিস্তা নদীর গতিবেগ কিন্তু প্রচুর গতিপথে প্রচুর পরিবর্তন হয়, স্রোত বেড়ে গিয়ে সেখানে আশপাশের যে রয়েছে উত্তরবঙ্গের আশপাশের যে এলাকা, তিস্তা নদীর পার্শ্ববর্তী যে এলাকা, সেই এলাকাগুলোকে পুরো ভাসিয়ে দেয়, অর্থাৎ বন্যা কবলিত হয়ে পড়ে। সেই জন্য এই তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়ে থাকে। বন্যা কবলিত হয়ে যাওয়ার ফলে কিন্তু পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেটা বন্যা হওয়ার ফলে কি হচ্ছে না, ভেসে যাচ্ছে এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, সেই জন্য একে ত্রাসের নদী বলা হয়ে থাকে। নেক্সট দেখো, অষ্টমুদি লেক কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক না বিহার? অষ্টমুদি লেক কোথায় অবস্থিত? অষ্টমুদি যেটা একটা ব্যাক ওয়াটার লেক বলা যেতে পারে, ব্যাক ওয়াটার হ্রদ,
এটা এই লেকটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে হচ্ছে কেরালা। কেরালাতে কিন্তু এই অষ্টমুদি লেকটা অবস্থিত, যেটা একটা ব্যাক ওয়াটার লেক বা ব্যাক ওয়াটার হ্রদ বলা যেতে পারে। ঠিক আছে, তো তোমাদের সাথে আমি যে যে প্রশ্ন উত্তরগুলো আজকে শেয়ার করলাম, আশা করলাম তোমাদের কিন্তু এগুলো কাজে দেবে, আর ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবে, দেখবে। এর থেকে বিশেষ করে যদি কেন্দ্র করে আসলে দুটো তিনটে প্রশ্ন থাকে সেগুলোকেও ভালো করে একটু রিভাইজ করে নেবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই ভালোভাবে সফল হবে। আর এই আশা নিয়েই কিন্তু আমরা তোমাদের সাথে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমাদের সব দিক থেকে গাইড করে যাব। তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে, এবং এইটুকু ভরসা নিজেদের মধ্যে রাখবে যাতে তোমরা ইজিলি সেই তোমাদের যে লক্ষ্যটা আছে, তোমাদের স্বপ্নটা আছে, সেটাকে পূরণ করতে পারো। ঠিক আছে, তো আগামী দিনে আমি আবার নতুন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আসবো। আর আগামীকাল তো ম্যারাথনের ক্লাস রয়েছে, সেটা অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে তোমাদের প্রচুর প্রশ্ন উত্তর থাকবে, এখানে প্রচুর ইনফরমেশন পেয়ে থাকবে। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।